নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। মাননীয়া দিদি দিল্লি যাবেন সম্ভবত 24 বা 25 তারিখে। 28 তারিখে আবার ফিরবেন। নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠক আছে, 15তম বৈঠক। প্রধানমন্ত্রী পৌরোহিত্য করবেন। সব রাজ্যের মুখ্যমন্ত্রীকেই আমন্ত্রণ জানানো হয়েছে। অতীতে এই ধরনের বৈঠকে মুখ্যমন্ত্রী যেতেন না, হয় কোনো আমলা বা কোনো মন্ত্রিসভায় তাঁর সদস্যকে পাঠাতেন, কিন্তু এবার মুখ্যমন্ত্রী যাচ্ছেন। 2023 ডিসেম্বরে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী দেখা করেছিলেন। দেখা করে 100 দিনের কাজ এবং আবাস যোজনার বকেয়া টাকার দাবি জানিয়েছিলেন। তৃণমূল সরকারের দাবি, কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া প্রায় 1 লক্ষ কোটি টাকা। প্রধানমন্ত্রী একটা মেকানিজম তৈরি করেন, তারপরেও 6-7 মাস কেটে গেছে। প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয়েছে, ফাইল চালাচালি হয়েছে, কিন্তু এখনো একটা পয়সাও কেন্দ্রের কাছ থেকে পায়নি আবাস যোজনা এবং 100 দিনের কাজের বকেয়া হিসাবে। যদিও ন্যাশনাল হেলথ মিশনের একটা কিস্তির টাকা কেন্দ্রীয় সরকার বরাদ্দ করেছে। গিরিরাজ সিং এর জায়গায় মধ্যপ্রদেশের মামা মানে শিবরাজ সিং চৌহান গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী হয়েছেন। শিবরাজ 18 বছর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন, অত্যন্ত অভিজ্ঞ। অটল আদবানি জমানার প্রতিনিধিত্ব করেন বিজেপির মধ্যে। তাকে এবার খুব গুরুত্ব দিয়ে মন্ত্রিসভায় সামিল করা হয়েছে। মধ্যপ্রদেশে অ্যান্টি ইনকামবেন্সিকে রুখে প্রো ইনকামবেন্সির সুবাদে ক্ষমতায় এসেছিল বিজেপি 2023 নভেম্বরে। সেই ক্ষমতায় আসার পিছনে শিবরাজ সিং চৌহানের লাডলি বেহনা যোজনার একটা বড় ভূমিকা ছিল, কিন্তু শিবরাজ মুখ্যমন্ত্রী হননি। প্রথমবারের বিধায়ক উজ্জয়িনীর মোহন যাদবকে মুখ্যমন্ত্রী করা হয়েছে। প্রথমবারের নয়, তিনি আগেও বিধায়ক ছিলেন, শিবরাজের জমানায় মন্ত্রীও ছিলেন শিবরাজ যখন মুখ্যমন্ত্রী। কিন্তু শিবরাজ কোনো বিদ্রোহ করেননি, তিনি অপেক্ষা করেছেন। বিদিশা থেকে 8.5 লক্ষ ভোটে লোকসভায় জিতেছেন। তারপর তাকে আর ইগনোর করার ক্ষমতা হয়নি বিজেপির শীর্ষ নেতৃত্বে। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রক কৃষি, কৃষক উন্নয়ন এবং গ্রাম উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন শিবরাজ। একগুচ্ছ বিধানসভার নির্বাচন আছে বিভিন্ন রাজ্যে, এবং সেখানে গ্রামীণ অর্থনীতি, কৃষি কল্যাণ মোদী সরকারের কাছে একটা অগ্রাধিকারের বিষয়। তা শিবরাজ নীতি আয়োগের বৈঠকে ডাকবেন, মুখ্যমন্ত্রীও চাবেন। আপনাদের মনে আছে 2014 সালের লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মুখে যা আসে তাই বলে মোদীকে আক্রমণ করেছিলেন, তুইতুকারি পর্যন্ত করেছিলেন। মোদী যে ক্ষমতায় আসার পর প্রথম 8 মাস কোনো বাক্যালাপি হয়নি দুজনের মধ্যে। তারপর সম্ভবত বারাক ওবামার সম্মানে একটা নৈশ ভোজে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ হয় 8 মাস পরে। নির্বাচনে প্রচার থেকে সরকার গঠন সবকিছুর পরে 8টা মাস লেগে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে। এবার অবশ্য তিনি আর অতটা সময় নেননি। যে নীতি আয়োগের বৈঠক মুখ্যমন্ত্রী এড়িয়ে যান, এবার হচ্ছে কি জানেন, ঠেলার নাম বাবাজি। তাই এবার যাচ্ছেন। মুখ্যমন্ত্রী সচিবালয় থেকে সাউথ ব্লকে চিঠি পাঠিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত সাক্ষাৎকারের সময় চাওয়া হয়েছে। এখন একটা প্রশ্ন আছে, যদি রাজ্যের দাবি দাওয়া নিয়ে মিটিং করতে হয় তাহলে কাগজপত্র দরকার, কয়েকজন আমলাকেও সঙ্গে নিয়ে যাওয়া উচিত। কিন্তু একা একা বৈঠক করার অর্থ অনেক রকম হতে পারে। মানে তখন অনেকেই বলতে পারেন
যে প্রভাবশালীদের বাঁচাবার কাতর অনুরোধ নিয়ে মুখ্যমন্ত্রী দেখা করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে। রাজ্যের দাবি দেওয়ার বিষয়টা যদি অগ্রাধিকার থাকতো তাহলে তিনি একটা ফাইল, কাগজপত্র, রিপোর্ট, কয়েকজন শীর্ষস্থানীয় আমলাকে নিয়ে যেতেন, মুখ্য সচিবকে, পঞ্চায়েত দপ্তরের সচিব বা একজন উপদেষ্টাকে নিয়ে যেতেন। তাহলে প্রধানমন্ত্রীও সংশ্লিষ্ট দপ্তরের বড় কর্তাদের ডাকতেন, ক্যাবিনেট সেক্রেটারি থাকতে পারতেন। এবার কি সেটা হবে, নাকি রাজ্যের বকেয়া আদায় বৈঠকের মূল উদ্দেশ্য হলেও সেখানে সেই নিয়ে নিশ্চয়ই কিছু অনুরোধ, কিছু কথাবার্তা বলবেন, ঠিক আছে, কিন্তু মূল বৈঠকটা রাজনীতিরই হতে পারে। প্রভাবশালীদের বাঁচানোর কাতর আবেদন নিয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে পারেন। লোকসভা নির্বাচনে 29টা আসন তৃণমূল পেয়েছে ঠিকই, কিন্তু এই সরকারের অনেক মাথা, অনেক প্রভাবশালীর বিরুদ্ধে বিভিন্ন আদালতে মামলা চলছে। সিবিআই এর তদন্ত বন্ধ হয়নি। এসএসসির নিয়ে সুপ্রিম কোর্টে ফাইনাল ভার্ডিক্ট কিছুদিনের মধ্যেই এসে যাবে। এর মধ্যে একটা খবর পেলাম, প্রায় 2600 জন যারা ঘুরপথে চাকরি পেয়েছেন বলে সিবিআই এর দাবি, তাদের অনেককেই জিজ্ঞাসাবাদ করেছেন। এখনো বেশ কিছু বাকি আছে, সেই জন্য বিকাশ ভবনের সহায়তা চেয়ে সিবিআই চিঠি দিয়েছিল, কিন্তু বিকাশ ভবন অন্য কাজ আছে বলে এড়িয়ে গেছেন। আবার বালি মিউনিসিপ্যালিটির ফিনান্স অফিসার একটা বিল সই করতে চাননি বলে অনেকে বলছেন তাকে শাস্তি স্বরূপ সেই দক্ষিণ দিনাজপুরে বদল করে দেওয়া হয়েছে। এই যে 21শে জুলাই মুখ্যমন্ত্রী কত কথা বললেন, দুর্নীতির সঙ্গে আপোষ নয়, বিবেকবান চাই, বিত্তবান নয়। তার মঞ্চে সেদিনকে যারা বসেছিলেন তাদের মধ্যে একজন নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছিলেন, জিতেছেন, সমাজসেবা করে 2.5 কোটি টাকা নগদ রাখেন। এমন অনেকে মঞ্চ আলো করেছিলেন যে বৈভবের আস্ফালন করতে অভ্যস্ত, চার্টার্ড বিমানে যাতায়াত করতে অভ্যস্ত। শহরের রাজপথে যখন তিনি যান, বিভ্রম হতে পারে হয়তো প্রধানমন্ত্রী বা অন্য কোনো দেশের রাষ্ট্রপ্রধান এসছে। কেন এসব কথা বলেন যে বিবেকবান চাই, বিত্তবান চাই না? তৃণমূলের লোকেরা ও মুখ্যমন্ত্রীর এই সমস্ত কথা শুনে হাসে। অনেকে হয়তো মনে মনে বলে, দিদি এসব বলছেন, আশেপাশে কি দেখেছেন ডান দিকে বাঁ দিকে কত বড় বড় বিত্তবান ওখানে সব বসে আছে? এই যে বললাম, এনজিও করে, সমাজসেবা করে 2.5 কোটি টাকা নগদ কাউন্সিলর ইলেকশনে লড়ার সময় জানিয়েছিলেন। আর বৈভবের আস্ফালন তো তৃণমূলের ছোট বড় মাঝারি সর্বোচ্চ সব নেতাই করে। হাতে দামি আইফোন, গলায় মোটা সোনার চেন, হাতে বালা, দামি দামি এসইউভি ছুটে তারা করেন। এদের অনেকেই কিন্তু 10 বছর আগে কি ছিলেন, এখন কি হয়েছেন সেটা মানুষ জানেন। অনেকেরই কোনো বৈধ রোজগারের উৎস নেই, তা সত্ত্বেও তাদের জীবনযাপনে যে লাক্সারি সবাই জানে, সবাই বোঝে কিভাবে কি হয়। মুখ্যমন্ত্রী এই সমস্ত কথা বলে নিজেকে হাস্যাস্পদ হিসাবেই তুলে ধরছেন। আমি বিবেকবান চাই, আমি বিত্তবান চাই না, আমি সমাজসেবক চাই, মানব সেবক। আরে মানব সেবা, সমাজ সেবা করলে স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে করবে, রামকৃষ্ণ মিশনে যাবে, ভারত সেবাশ্রম সঙ্গে যাবে, এমন অনেক সংস্থা আছে যারা প্রচার মাধ্যমের আলোকে এড়িয়ে মানব সেবায় নিয়োজিত। প্রচুর প্রচুর এরকম সংস্থা আছে। যাই কেউ মানব সেবা, সমাজ সেবা করতে চায়, সে কোন আক্কেলে তৃণমূল কংগ্রেসে যোগদান করবে? মুখ্যমন্ত্রী সব জানেন, কিন্তু ওই মানুষকে বিভ্রান্ত করার একটা স্বাভাবিক প্রবণতা ওনার মধ্যে ধীরে ধীরে পাকাপাকিভাবে জায়গা করে দিচ্ছে। তারই প্রতিফলন আমরা দেখলাম। এই আবহেই মুখ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর দরবারে যাওয়া। মুখ্যমন্ত্রী জানেন যতই তিনি তর্জন গর্জন করুন, আমরা এই সব টাকা দিয়ে করে দেব ইত্যাদি ইত্যাদি, হাল খুব খারাপ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কেন্দ্র যদি সাহায্যগুলো না করে, একে রাজ্য কোষাগারের হাঁড়ির হাল,
26-এ নির্বাচন, এই সামাজিক প্রকল্প চালিয়ে নিতে গেলে অন্যান্য অনেক বিষয়ে কোপ পড়বে। পরিকাঠামো নির্মাণ, নতুন চাকরির সুযোগ কিছুই প্রায় হবে না। বলছেন 10 লক্ষ সরকারি চাকরি তিনি নাকি তৈরি করে রেখেছেন হাতের মুঠোয়, ফিঙ্গার টিপসে। আবার মুখ্য সচিব, অর্থ সচিব, অন্যান্য সচিবদের সঙ্গে যখন বৈঠক করলেন তখন বললেন শূন্যপদ হলেই পূরণ করবার জন্য অত তাড়াহুড়ো করতে হবে না। অর্থ, স্বাস্থ্য, স্বরাষ্ট্র এবং একটা পূর্ত বোধহয়, এই দপ্তরে শূন্যপদ হলে সর্বোচ্চ 50% পূরণ করা যাবে। সর্বোচ্চ 10-5% চলে গেলে, কাজ মিটে গেলে ওই কাফি, খুশি হবে নবান্ন। আর মুখ্যমন্ত্রী বলছেন 10 লক্ষ সরকারি চাকরি একটা ফিঙ্গার টিপস দিয়ে নাকি রেখেছেন। ভাবুন, কথায় ও কাজে কি বিস্তর ফারাক। তাই প্রধানমন্ত্রীর কাছে বলতেই হবে এবার দয়া করে টাকাটা ছাড়ুন। কিন্তু আমার মনে হয় গিরিরাজ সিং এর যে অবস্থান ছিল, শিবরাজ সিং এর চৌহানের অবস্থান 19-20 হতে পারে। এই মুহূর্তে হাত উপর করে কেন্দ্র টাকা ছাড়বে না। হাত উপর করে টাকা ছাড়লে তৃণমূলের তলা অভিযোগ মান্যতা পাবে যে নির্বাচনে হেরে বিজেপি বাংলার মানুষকে ভাতে মারতে চেয়েছিল। আমার মনে হয় আরো প্রতিনিধি দল আসবে, উচ্চ সচিব পর্যায়ের বৈঠক হবে, একটা মেকানিজম ইভলভ করার চেষ্টা হবে এবং কেন্দ্রীয় সরকার সাফ বলে দেবে যে টাকা চুরি হয়েছে সেই টাকা কিন্তু উদ্ধার করতে হবে এবং দোষীদের বিরুদ্ধে এফআইআর করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ বিষয়টা কিন্তু অত সহজ নয়। মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করতে পারেন, অবস্থান করতে পারেন, লম্বা চওড়া বক্তব্য রাখতে পারেন, কেন্দ্রীয় বঞ্চনার কথা তুলতে পারেন, উনি জানেন এসবে কিছু হবে না। প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়ে তাকে স্বনির্বন্ধ অনুরোধ করতে হবে, কারণ জল মাথার উপর দিয়ে বইছে। এরা বোঝবার জন্য না কোনো রকেট সায়েন্স জানার দরকার হয় না। সরকারের একের পর এক নির্দেশিকা, সিদ্ধান্ত, তার থেকে সব বোঝা যায়। অভিষেক বলেছেন 3 মাসের মধ্যে দেখবেন তিনি কি করেন, রদবদল হবে সংগঠনের ইত্যাদি ইত্যাদি। যে সমস্ত কাউন্সিলর, পঞ্চায়েতের মাতব্বর নিজের ভোটে ঘাম ঝরিয়ে খাটেন, বিধানসভা লোকসভায় গা ঘামান না, তাদেরকে দরজা দেখিয়ে দেওয়া হবে। যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদেরকেও দরজা দেখিয়ে দেওয়া হবে। এসব বলেন, ঠক বাঁচতে গাঁ উজাড় হবে। এত পুরসভায় পিছিয়ে আছে তৃণমূল, কলকাতায় 44টে ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে আছে, পারবেন সবাইকে বদল করতে? পারবেন না। আসলে অভিষেক তার ঘনিষ্ঠ কয়েকজনকে বিভিন্ন কি পোস্টে আনতে চাইছেন। তবে সায়নী ঘোষ সম্ভবত যুব তৃণমূলের সভাপতি আর থাকবেন না। দেখুন, 93-এর আন্দোলনটা কিন্তু যুব কংগ্রেসের ছিল। তবে মমতা বন্দ্যোপাধ্যায় 30-31 বছর ধরে এই কাজটা করছেন। প্রত্যেকটা সভাতে যুব কংগ্রেস বা যুব তৃণমূলের যিনি সভাপতি হন তিনি বক্তব্য রাখেন। অতীতে শুভেন্দু অধিকারী যখন ছিলেন, সৌমিত্র খান যখন ছিলেন, অভিষেক যখন ছিলেন, তারপর সায়নী হলেন। সায়নী 2বার রেখেছেন কিন্তু 3য়-বার রাখার সুযোগ পেলেন না। ওই কোন একটা কাগজে পড়ছিলাম, সায়নী বলছেন চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। সায়নী সঞ্চালনার দায়িত্ব চেয়েছিলেন, কিন্তু সুব্রত বক্সী বলেন যে আপনি কি ঘুমোচ্ছিলেন? 21শে জুলাইয়ের আগের দিন আপনার মনে হলো যে সঞ্চালনার দায়িত্ব পেলে ভালো হয়? সুব্রত বক্সীর অভিযোগ, সুব্রত বক্সী প্রতিদিন দলীয় দপ্তরে বসেন। এই 21শে জুলাই নিয়ে তো সবাই জানেন 21শে জুলাই বড় করে হবে। তো সায়নী কি বক্সিদার সঙ্গে কখনো কথা বলেছেন এতদিনের মধ্যে? এইসব নিয়ে একটু বান অভিমান চাপানো তো হয়। যদিও সায়নী ঘোষ যুব তৃণমূলের সভাপতি থাকছেন না। আবার যারা সাংসদ রয়েছেন তারা জেলা সভাপতি থাকবেন না। যেমন অরূপ চক্রবর্তীর ক্ষেত্রে কোপ পড়তে পারে, যেমন মহুয়া মৈত্রর ক্ষেত্রে কোপ পড়তে পারে। এরকম কিছু রদবদল হবে।
এখন কোন ফর্মুলায় রদবদল করবেন, সেখানে আইপ্যাকের রিপোর্টকে কত গুরুত্ব দেওয়া হবে, মুখ্যমন্ত্রী এবং অভিষেকের মধ্যে সর্ববিষয়ে ঐক্যমত্য হবে কিনা, সেসব নিয়ে বিস্তর প্রশ্ন আছে। কার মত শেষ পর্যন্ত অগ্রাধিকার পাবে? তবে কিছু কিছু অদল বদল হবে। অভিষেক ওই বললেন না যে 3 মাসের মধ্যে দেখতে পাবেন যারা কাজ করেছেন দলের জন্য নিবেদিত প্রাণ তাদেরকে তিনি সামনে তুলে আনবেন, আর যারা শুধু নিজের স্বার্থ বোঝেন, দলের স্বার্থ বিসর্জন দেন, তাদেরকে দরজা দেখিয়ে দেওয়া হবে। এইসব অনেক কথা বলেছেন। আসলে কি জানেন, নির্বাচনে জেতা আর বাংলার মানুষের অ্যাসপিরেশন পূরণ করার মধ্যে ফারাক আছে। নির্বাচনে অনেক অঙ্ক কাজ করে। সংখ্যালঘুরা লক স্টক অ্যান্ড ব্যারেল তৃণমূলের পাশে, তার সঙ্গে বেনিফিশিয়ারি ক্লাস। কিন্তু পশ্চিমবঙ্গের একটা বড় অংশের মানুষ এবারের লোকসভা নির্বাচনে তৃণমূলকে ভোট দেয়নি। বিজেপির সাংগঠনিক দুর্বলতা থাকার জন্যই বিজেপি ভালো ফল করার জন্য ভোটের যে ক্রিটিক্যাল মাসটুকু দরকার সেই ক্রিটিক্যাল মাসটুকু পায়নি। 55% হিন্দু ভোট বিজেপির পক্ষে গেছে। আপনাদের মনে রাখতে হবে, তৃণমূল পরীক্ষাটা দেয় পূর্ণমান 100 আর বিজেপি পরীক্ষা দেয় পূর্ণমান 70। কারণ সংখ্যালঘু বা মুসলমান ভাইয়েরা বোনেরা বিজেপিকে 100% ভোট দেয় কিনা আমার সন্দেহ আছে। তাহলে তৃণমূল যখন মানুষের আশীর্বাদ নিতে পথে নামে, তখন সংখ্যালঘুদের সমর্থনটাকে ব্যাগে পুরে নিয়ে বাকি অংশের কাছে তারা ভোট ভিক্ষা করে। আর বিজেপি যখন মানুষের আশীর্বাদ চাইতে যায়, তখন 70% মানুষের কাছেই তাদের বার্তা পৌঁছয়। সুতরাং এই জায়গায় বিজেপির ডিসঅ্যাডভান্টেজ। সেই জন্যই তারা খুল্লা হিন্দু মেরুকরণের রাস্তায় নেমেছে। কারণ বিজেপি জানে এই মেসেজটা যদি দেওয়া যায়, হিন্দুরা নিজ ভূমে পরবাসী, হিন্দুরা আক্রান্ত, হিন্দু খাতরে মে হ্যায়, তাহলে কাটিং অ্যাক্রস দ্য পার্টি লাইন হিন্দু কনসলিডেশন বিজেপির পক্ষে হতে পারে। এবং সেটা যদি হয়, তাহলে ক্ষমতায় আসার জন্য যে ক্রিটিক্যাল মাসের দরকার, সেই ক্রিটিক্যাল মাস তারা জোগাড় করবে। তাই শুভেন্দু অধিকারী সেই জন্যই বলেছেন, যারা আমাদের সঙ্গে আছে আমরা তাদের সঙ্গে আছি। এই আবহে, এই রাজনীতির আবহে 4টে বাই ইলেকশনে জিতে আশা করেছিলাম তো অনেক সংস্কারের কথা বলবেন মুখ্যমন্ত্রী, কিন্তু দেখা গেল শের, শায়েরি, কবিতা, বস্তা পচা কিছু রেটরিকের মধ্যেই তিনি সীমাবদ্ধ থাকলেন। আর নির্বাচনের আগে যে সমস্ত কথা বলেন, অবিশ্রান্ত কি বলবো অসত্য কথা, সেটাও বললেন 21শে জুলাইয়ের মঞ্চে। বারবার করে বলছেন কেন্দ্রের সরকারটা পড়ে যাবে। কোন অঙ্কে তিনি বলছেন তিনিই জানেন। নিজের প্রাসঙ্গিকতা ধরে রাখার জন্য পরিস্থিতি একটু অদল বদল হলে তিনি তার দল ধরে রাখতে পারবেন তো? এই প্রশ্নটাও কিন্তু উঠছে। অপারেশন লোটাসের সলিল সমাধি হয়েছে কেউ যদি ভাবেন, খুব ভুল ভাবছেন। যদি মহারাষ্ট্র, হরিয়ানা, ঝাড়খণ্ডে বিজেপি ভালো ফল করে, উইথ রিনিউড ভিগার তারা বাংলার দিকে ঝাঁপাবে। আর কেন্দ্রের থেকে যদি টাকা সরকার না পায়, তাহলে ফিনান্সিয়াল এমার্জেন্সির দিকে রাজ্য ছাড়বে। এই আবহে, এই রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত সাক্ষাৎকারের সময় চেয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি রাজ্যের দাবি দেওয়া কতটা বলবেন, নাকি রাজনৈতিক কথা বলবেন, নাকি বলবেন আমি মুখে বিরোধিতা করছি ঠিক আছে, কিন্তু কংগ্রেসের দাদাগিরি আমি মানছি না, প্রয়োজনে পন্থা অবলম্বন করে স্পর্শকাতর বিলে আপনাকে সমর্থন জানাবো, বিনিময়ে প্রভাবশালীদের যেন কেশাগ্র স্পর্শ না করা হয়। অনেক কিছু বলতে পারে। দেখুন, দুজন শীর্ষ নেতা নিজেদের মধ্যে বৈঠক করবেন, তাদের একজন বৈঠকে কি হয়েছে সে সম্পর্কে বিস্তারিত না বললে সত্যি বৈঠকে কি হবে সেটা নিয়ে আমরা জানতে পারবো না। আমরা শুধু স্পেকুলেট করতে পারি। সেই স্পেকুলেশন কখনো মিলে যেতে পারে, কখনো নাও মিলতে পারে।
কিন্তু এই সম্ভাবনাগুলো সবসময় থাকে এই ধরনের রাজনৈতিক ব্যক্তিত্বরা যখন নিজেদের মধ্যে একান্ত আলোচনায় বসেন। এখন দেখা যাক প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত বৈঠকের নির্যাস কি দাঁড়ায়।